স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। কিংস পার্টি বলে পরিচিত রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। বিগত কয়েক দশক ধরে প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল গঠনের দৌড় শুরু হয়। ছোট্ট একটি দেশে অনেক রাজনৈতিক দল থাকার পরেও এত নতুন দলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে। পরিসংখ্যান বলছে 2024 সালের 5ই অগস্টের পর রাজনৈতিক অঙ্গনে গড়ে প্রতি মাসে 3টির বেশি দলের জন্ম হয়েছে। বিষয়টি নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। কাজী মাহবুব, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে দলগুলোর দৃশ্য আমরা মোটামুটি দেখালাম, তার মধ্যেও কিন্তু গত কয়েক সপ্তাহে আপনি খেয়াল করে দেখবেন আদালতের নির্দেশেও 2-4টি দল নিবন্ধন পাওয়ার জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। তো নিবন্ধন পাওয়ার যে শর্তগুলো, সেগুলো আসলে কটা দলের পূরণ করতে পেরেছে এখন পর্যন্ত? আপনার বিশ্লেষণে কি মনে হয়? আসলে আমরা প্রথম কথায় আসি যে রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তৈরি হয়েছে সে পরিমাণ কিন্তু অনেকে মনে করছেন যে আমাদের রাজনৈতিক দল দরকার নাই। কিন্তু বাংলাদেশের সংবিধান বা গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থায় কিন্তু কাউকে রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে মানে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তো এটার ফলে আমাদের যেহেতু অনেক বেশি মতবিরোধ আমাদের মাঝে, সে কারণে দেখা যাচ্ছে কি পশ্চিমা দেশগুলোর তুলনায় যেখানে অনেক বেশি স্টাবলিশ ডেমোক্রেসি আছে, ইউরোপ আমেরিকায় বা ইংল্যান্ডে বলি বা যুক্তরাষ্ট্রে বলি, সব জায়গায় কিন্তু দল ব্যবস্থা অনেকটাই দ্বিদলীয়র মধ্যেই মানে চলছে, অথবা যদি থাকে কিছু দলও সেগুলো কিন্তু খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে না। এখন এটার কারণ কি? এটা আসলে যতটা নির্ভর করে না নিবন্ধনের উপরে, যতটা নির্ভর করে না আপনি কিভাবে তাদেরকে দল গঠন করতে বাধা দিবেন তার উপরে, তার চেয়ে বেশি এটা নির্ভর করে হলো আপনার জনগণ কিভাবে গ্রহণ করছে সেটার উপরে। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বা ইন্ডিয়ান সোসাইটিতে, ভারতে আমরা আগেও দেখেছি, ইতিহাস যদি আপনি দেখেন দেখবেন মানে পাকিস্তান শাসন আমলে, ব্রিটিশ শাসন আমলে শেষের দিকেও রাজনৈতিক দল গঠনের একটা হিড়িক সবসময় ছিল। তো এখন এটা অনেক বেশি বেড়েছে এবং এটা এখন মানে যেহেতু গত 15 বছর ধরে রাজনীতি করার সুযোগটা অনেক বেশি সীমিত ছিল, সে কারণে এই অবস্থায় যখন 5ই আগস্টের পরে সবার জন্য রাজনীতি করার সুযোগ তৈরি হলো, তখন দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে নিজের মত প্রকাশের জন্য হোক বা নিজের আদর্শ কিন্তু মাহবুবুর রহমান, 15 বছরটা বাদ দিলাম, 15 বছরের আগেও কিন্তু এরকম কিংস পার্টির মতো অনেক পার্টি করছে। এই 15 বছরের মধ্যে হয়েছে নির্বাচনের আগে আগে। তার মানে এটা এক ধরনের টাকা পয়সার লোভ বা এক ধরনের আসন ভাগাভাগি বা একটা ধরেন, আমরা যেই আমি যেখান থেকে কথা বলছি, গুলশান এলাকার একজন নেতা ছিলেন, এমপি হয়েছিলেন, তার দলের নামটা পর্যন্ত অনেক মানুষ বলতে পারবে না। তার মানে এই লোভটাকে, ওই ক্ষমতা যাওয়া, একটা এমপি পদ পাওয়া বা টাকা পয়সা পাওয়া, এটাই। এখানে কিন্তু দুইটা বিষয় আছে। একটা হলো যদি আপনি নির্বাচন সুষ্ঠু করেন, সেক্ষেত্রে কেন মানে তখন রাজনৈতিক দলগুলো কিভাবে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো কিভাবে পারপাস সার্ভ করে, এটা একটা দিক। আরেকটা হলো যদি আপনি নির্বাচন সুষ্ঠু না করেন, সেটা আপনি যেটা বলেন আগের মডেলে, মানে নির্বাচন সুষ্ঠু না হলে আপনি ছোট ছোট দল থেকে সমর্থন পাওয়ার জন্য এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে, সেটা তো আমরা মডেল আগে দেখেছি। কিন্তু এখন ভবিষ্যতে যে মডেলের কারণে হয়তোবা অনেক বেশি রাজনৈতিক দল তৈরি হচ্ছে, সেটা হলো নির্বাচনে আপনি যখন এজেন্ট তৈরি হয়, নির্বাচনে যে এজেন্টগুলো থাকে বা নির্বাচনী বুথের যে নিয়ন্ত্রণ, সেই বুথের নিয়ন্ত্রণ ক্ষেত্রে একটা দলের জন্য কিন্তু কয়জন এজেন্ট থাকবে এটা কিন্তু নির্ধারিত। এখন যদি আপনি আরো 5টা দল থেকে, সমমনা 5টা দল থেকে প্রার্থী দিতে পারেন, মানে নামে প্রার্থী, যে প্রার্থীদের জন্য একই রকম এজেন্ট থাকার সুযোগ থাকবে, তখন কিন্তু আপনি দেখা গেল যে মূল প্রার্থী যিনি, বা ধরেন যে দলের মূল প্রার্থী যে দলের, সেই দলের প্রার্থীর পাশাপাশি কিন্তু তার জন্য যে 2টা এজেন্ট আছে, ওই দামি প্রার্থী 5টার জন্য আরো 10টা এজেন্ট, দ্যাট মিনস তার মূল প্রার্থীর জন্য এজেন্ট হয়ে গেছে কিন্তু 12টা। সেই সুযোগটা নেওয়ার জন্যই দেখা যাচ্ছে কি ছোট ছোট দলগুলো তৈরি হয় অনেক সময়, এবং এগুলো বড় দলগুলোকে নির্বাচনকালীন সময়ে ক্যাম্পেইন থেকে শুরু করে নির্বাচনে বুথ পর্যন্ত, নির্বাচনে ভোট গণনা পর্যন্ত হেল্প করতে পারে। কারণ তাদের একটা দলের জন্য নির্ধারিত থাকে এজেন্টের সংখ্যা বা কর্মীর ভিতরে যাওয়ার কর্মীর সংখ্যা। তো সেই ক্ষেত্রে এইটা একটা আমার মনে হয় নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনেক সময় এই ধরনের ছোট ছোট পার্টি হয়ে ওঠে। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে নির্বাচন কমিশন যে নিবন্ধন দেয়, তাদের শর্ত আসলে কতটুকু মানা হয়? আমি শুরুতে বলতে চেয়েছিলাম, আপনার বিশ্লেষণে কি মনে হয়, আদৌ কি মানা হয়? মানে আমরা অনেক সময় অনেক মিডিয়া নিউজ করে যে যেসব কেন্দ্রীয় অফিস পর্যন্ত কেউ নাই, কেন্দ্রীয় অফিস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, কিন্তু নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া দল, এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? আমরা দেখেছি 2007-8 সালে আপনি জানেন অনেকগুলো অধ্যাদেশের মাধ্যমে কিন্তু রাজনৈতিক নির্বাচন
ব্যবস্থার প্রয়োজনে আমরা কিন্তু রাজনৈতিক দলের গঠনতন্ত্রের পরিবর্তন সহ বিভিন্ন ধরনের শর্ত দিয়েছিলাম। ইভেন মনোনয়ন সাবমিটের ক্ষেত্রেও কিন্তু শর্ত আছে, কি পরিমাণ সমর্থক দিতে হবে, এবং মনোনয়নের ক্ষেত্রেও কিন্তু শর্ত আছে কাদেরকে মনোনয়ন দিতে হবে। তো এই শর্তগুলো সহ রাজনৈতিক দলের যে গঠনতন্ত্র এবং তার যে নির্বাচন এবং তার যে কাউন্সিল করা, এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে যে শর্তগুলো ছিল, আপনি ছোট দলের কথা বলবেন কি, অনেক বড় দলগুলোই কিন্তু আমরা অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত দেখে আসছি এগুলো সেভাবে বাস্তবায়ন করতে পারে নাই। তো এখন নির্বাচন কমিশন কি করে এগুলোতে শিথিলতা দেখায়, কিন্তু আগে তো শিথিলতা দেখানো হয়েছে একটা কারণে, গত 15 বছর একটা কারণে দেখানো হয়েছে। তো এখন এই বিষয়গুলোতে যদি পরিবর্তন না আসে তাহলে তো দেখা যাবে যে যে কোনো দলই মানে আপনার এক ধরনের আম, নির্বাচন কমিশন থেকে যদি নিবন্ধন নিয়ে ফেলে, তখন ওরা ওই নির্ধারিত এলাকায় অন্যান্য বড় এমপি প্রার্থীদের, মানে মেজর এমপি প্রার্থীকে মানে এক ধরনের ফ্যাসিলিটেট দিবে, এবং এতে কিন্তু নির্বাচনী পরিবেশ সুস্থ থাকে না, সুষ্ঠু থাকে না। তো একদম এইটাও কিন্তু সরকারের, আমরা যারা নির্বাচনকে সুস্থ এবং সুষ্ঠু রাখতে চাই তাদের কিন্তু এটা দেখার বিষয় ছিল। একদম পরিষ্কার। মাহবুবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের উপর সরাসরি আস্থা না রেখে সামগ্রিক সংস্কার প্রক্রিয়ার উপর জোর দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটি বলছে বর্তমান কমিশনের অধীনে নয়, বরং ঐকমত্য এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টির 5 সদস্যের প্রতিনিধি দলের। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান উপদেষ্টার আগে নির্বাচনী রোডম্যাপ নিয়ে ইসি কথা বলায় সন্দেহ প্রকাশ করেন তিনি। কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন, এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। সংস্কারের মাধ্যমেই হবে নির্বাচন, ইসিকে সে পথে হাঁটতে আহ্বান জানান মুখ্য এই সমন্বয়ক। যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়ে থাকে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে, সেই বিষয়ে আমরা তাদেরকে, যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয়, সে বিষয়ে তাদেরকে কাজ যাতে নেয় বাংলাদেশের জনদাবির মুখে, সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। গত 3 নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ঋণ খেলাপিদের বিষয়ে ইসিকে নির্বাচনের 3 মাস আগে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয় বৈঠকে। ঋণ খেলাপি হয়েও এবং তাদের যে হলফনামা নির্বাচন কমিশনে। নূপুর মাহমুদ, ডিভিসি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে আরও বিস্তারিত জানব। নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর মাহমুদ, আপনি যদি আমাকে শুনে থাকেন একটু বলবেন যে আজকে তো শেষ হলো 20 তারিখ, নতুন নিবন্ধনের জন্য যে আবেদন সেটির সময় শেষ, বিকেল 5টার সময় অফিস শেষ, নতুন কোনো সিদ্ধান্ত এলো কিনা? দেখুন, আজকে দুপুরের পর থেকেই তো এনসিপির যে 5 সদস্য তারা কিন্তু এসেছিলেন নির্বাচন কমিশনে, আর তারা এসেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে একান্ত একটি বৈঠক করেছে। আর একান্ত এই বৈঠকের মাঝে কিন্তু তারা বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেছেন, এবং সেই সাথে বাইরে এসে এনসিপির নেতারা এসে কিন্তু কথা বলেছেন। আমরা কিন্তু দেখেছি যে তারা গণমাধ্যম কর্মীদের সামনে বলেছেন তাদের ভিতরে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো সবগুলোই বাইরে এসে বলেছেন তারা। তো মূলত যে কথাগুলো বলেছে তার মধ্যে তারা তাদের যে ব্যাপারগুলো ছিল সেগুলোই তুলে ধরেছেন, কি করতে পারে আর কি করতে পারে না এগুলোও তুলে ধরেছেন। এমনকি আবেদনের যে সময়সীমা বাড়ানোর যে বিষয়টি আজকে ছিল সেটি কিন্তু তারা বলেছেন যে তারা সুপারিশ করেছেন বাড়ানোর জন্য। আর এর আগেও কিন্তু একটা চিঠিতে বলেছিল যে তারা 90 দিনের জন্য আবেদনের সময়টা বাড়ায় যেন, সেরকমই একটা আবেদন পত্র পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। সেই সাথে আজকে তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, যে আগের আইনটা ছিল এই আইনটা পরিবর্তনের বিষয় নিয়েও কিন্তু কথা বলেছেন। এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সময় রোড ম্যাপ নিয়ে যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো নিয়েও কিন্তু কথা বলেছেন, এবং বলেছেন যে যেন এরপর থেকে কোনো কমিশনার বা যেই কেউ গণমাধ্যমে হোক আর যেখানে কথা বলুক না কেন, তাহলে সেটা যেন ভেবে কথা বলেন। আসলে তারা সন্দেহ প্রকাশ করছেন, কারণ যেহেতু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা পক্ষ থেকে রোড ম্যাপের বিষয়ে কোনো কিছু জানাননি, সেহেতু
যেহেতু তারা কিন্তু সন্দেহ করছে নির্বাচন কমিশনকে, আর নির্বাচন কমিশনের বিষয় নিয়েও কিন্তু বলেছেন যে ঐক্যমত্যের যে কমিশন আছেন তাদের সুপারিশ আসলে দেন বোঝা যাবে যে আসলে এই বর্তমান যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন থাকবে কিনা, এই ধরনের কিন্তু মন্তব্য করেছেন এনসিপির নেতারা। আজকে এনসিপির নেতাদের যে 5 সদস্য এসেছিলেন তারা কিন্তু তাদের মধ্যে থেকে একজন কথা বলেছেন, আর তাদের মধ্য থেকে তারা অনেকেই এমনিতেই গণমাধ্যমে জানিয়েছেন যে যে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে এগুলো নিয়ে আসলে আরও বিস্তর আলোচনা সামনে হবে, কিন্তু এখন পর্যন্ত যে সময় বাড়ানোর বিষয়টা এটা যেন তারা নির্বাচন কমিশন দেখেন এই বিষয়টি নিয়ে কিন্তু বলেছেন। তাহলে এখন পর্যন্ত ওই যে সময় বাড়ানোর বিষয়টা কোনো সিদ্ধান্ত হয়নি, নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য এসছে কিনা আজকের বৈঠক নিয়ে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে? না, একটু আগে যে বিষয়টা আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার এবং সচিব একটি বৈঠক করলেন, আর সেখানে আজকে যেহেতু সময় শেষ দিন ছিল সেই বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হয়েছেন। কিন্তু কিছুক্ষণ আগে আমরা আপনাকে জানানোর কিছুক্ষণ আগ মুহূর্তেই একটি ব্রিফ করলেন সচিব, সেখানে কিন্তু তিনি জানালেন যে সামনে জুন মাস পর্যন্ত জুনের 22 তারিখ পর্যন্ত কিন্তু সময় মেয়াদ বাড়ানো হয়েছে, আর এই মেয়াদের মধ্যে আবেদন হচ্ছে যে দিতে হবে, এমনটি কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন, আমরা কিন্তু শুনেছি। আসলে মূলত তাছাড়াও যে বিষয়গুলো ছিল যে বিভিন্ন আরও রাজনৈতিক দল ছিল, তারাও কিন্তু প্রায় 20টির মতো রাজনৈতিক দল যারা আবেদন করবেন তারাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন এবং জানিয়েছেন যেন আরও কিছু সময় বাড়িয়ে দেওয়া হয় আবেদনের করার সময়ের জন্য। তার মানে মোটামুটি 2 মাসের মতো সময় বাড়লো এই মুহূর্তে। আপনার কাছে যে খবর আপনার মাধ্যমে আমরা জানলাম। নূপুর মাহমুদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। যে কোনো মুহূর্তে শেখ হাসিনার জুলাই অগাস্ট গণহত্যার তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বার্তাকক্ষ থেকে সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, স্বাগত আপনাকে। আপনি মিজান আহমেদ কি শুনতে পাচ্ছেন আমার কথা? মিজান আহমেদ, আপনি যদি শুনে থাকেন, আমার আরও তো অনেক কথা হয়েছে নিশ্চয়ই, প্রতিবেদনও তো নিশ্চয়ই আপনি পুরোটা দিতে পারেননি। হ্যান্ডকাপ নিয়ে আসলে কি কথা হলো, কি তর্ক হলো? ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তো এক ধরনের বক্তব্য দিলেন, আসলে আপনি কতটুকু দেখেছেন রিপোর্টার হিসেবে? আমি আসলে জুয়েল এজলাসের ভিতরেই ছিলাম, আর ওই সময় কিন্তু প্রথমে বিষয়টি আদালতের নজরে আনেন হচ্ছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, এবং তিনি কিন্তু আদালতে তার যে ভূমিকা ছিল রাজনৈতিকভাবে এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সেই ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন যে আসলে আজকে তার সাথে কী আচরণ করা হয়েছে, এবং তার আপত্তির জায়গাটি ছিল হচ্ছে গাড়ি থেকে নামানোর আগেই তাকে পিঠমোড়া করে হ্যান্ডকাফ করানো হয়, এবং সেক্ষেত্রে তার আপত্তির জায়গাটা ছিল যে তিনি নামবেন কিভাবে। এই বিষয়টি তিনি আদালতের নজরে আনেন এবং আদালত কিন্তু তাৎক্ষণিকভাবে এই বিষয়টি আমলে নিয়ে সাথে সাথে পুলিশের কাছে এই বিষয়টির ব্যাখ্যা চায়, এবং পুলিশের ব্যাখ্যাটি কিন্তু তখন পুলিশ যেমনটি বলল যে নিরাপত্তার ঝুঁকি এবং তাদের সাথে যথাযথ আচরণ হয়নি, সেই বিষয়টা আমলে নিয়েই কিন্তু তারা পরবর্তী যেই শৃঙ্খলামূলক ব্যবস্থা সেই শৃঙ্খলামূলক ব্যবস্থাটি তারা নিয়েছে। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টটার পর, বিশেষ করে ভলকার টুর্কের সেই রিপোর্টের পর কিন্তু শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে আগ্রহ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যখনই হ্যাভিয়েট মামলাগুলো আসছে তখন শুধু দেশীয় গণমাধ্যম না, আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু আসছে। সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আসলেই আর কি রেজিস্ট্রার জেনারেল সহ ট্রাইব্যুনালের যারা দায়িত্বে রয়েছেন তাদের আসলেই এই বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত যে আমাদের যে ফৌজদারি দণ্ডবিধির 54 এবং 167 ধারায় যে নির্দেশনাগুলো দেয়া রয়েছে সেই নির্দেশনাগুলো আসলে অনুসরণ করা, কারণ আদালত কক্ষে কখনোই হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় আপনি কোনো আসামিকে উপস্থিত করতে পারেন না, এটা কোনো সুযোগই নেই। অতএব সেই বিষয়টি কিন্তু আজকে ঘটেছে, যদিও তারা বলেছেন যে এটা ভুলবশত হয়েছে, তবে এ ধরনের ভুল যেন ভবিষ্যতে না হয়, কারণ তারা বলছেন যে তারা স্বচ্ছ নিরপেক্ষভাবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে একটি বিচার জাতিকে উপহার দিতে চান। এখানে আরও একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনিও কিন্তু আজকে এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে তার যে মামলার যে তথ্য, একজন আসামি হিসেবে তথ্য পাওয়ার অধিকার কিন্তু তার রয়েছে, সেই তথ্যগুলো তিনি পাচ্ছেন না। এই বিষয়টিও কিন্তু সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ট্রাইব্যুনাল জানতে চান কেন তিনি তথ্য পাচ্ছেন না। তিনি যখন চিফ প্রসিকিউটরকে
জিজ্ঞাসা করেন যে উনি কেন তথ্য পাচ্ছেন না, তখন চিফ প্রসিকিউটর যেই দাবিটি করেন যে ওনার আইনজীবীকে মামলা সংক্রান্ত তথ্য দেয়া হয়েছে, সাথে সাথে ওনার আইনজীবী কে সে প্রশ্ন তখন আদালত তুলে, এবং তখন আইনজীবীও কিন্তু তার জবাবটি দেন, হ্যাঁ তিনি স্বাক্ষর করে অভিযোগের অনুলিপি নিয়েছেন, কিন্তু এটি আসামি বরাবর পৌঁছাতে পারেননি কারণ কারা কর্তৃপক্ষের একটি বাধা রয়েছে। তখন আনিসুল হক বলেন যে এই ক্ষেত্রে যেন আদালতের একটি নির্দেশনা আসে, সেই যাতে তিনি নিজে জানতে পারেন এবং এই বিষয়ে তার যদি কোনো মতামত থাকে তিনি আইনজীবীর সাথে শেয়ার করতে পারেন। তখন আদালত বলেছে যে আসলে আইনের মধ্যে ওনাদের যতটুকু সুবিধা রয়েছে ততটুকু সুবিধা দিতে আদালত বদ্ধপরিকর এবং আদালত তা নিশ্চিত করবেন। পাশাপাশি আদালত এও বলেছেন তাদের সবার পরিচিতি তারা জানেন এবং তাদের যে মর্যাদা সেই মর্যাদা অনুযায়ী তারা আচরণ করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আদালত বলেছে তারা যেন বাড়াবাড়ি না করে, পাশাপাশি যদি তারা তাদের জন্য হুমকি মনে করে এবং যদি বুঝতে পারে যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও কিন্তু তাকে দেয়া হয়েছে। জি, একদম একদম পরিষ্কার মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে।